রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দরদাম করে পছন্দের পশু কিনছেন ক্রেতারা, বেশি দামের অভিযোগ। কয়েক জায়গায় জিজ্ঞাসা করলাম, সেটাও এলোমেলো দাম মনে হচ্ছে। বাজেট অ্যারাউন্ড 40, বাট এই বাজেটে যে পাচ্ছি আগে গত বছর তুলনায় অনেক ছোট গরু। ভিন্ন মত বিক্রেতাদের। একটা গরু পালতে আপনার যে পরিমাণ খরচ থাকে ক্রেতারা সেমন দিচ্ছেন আর কি দাম। 18টার ভিতরে আমরা বেশি 10টা আর 8টা আছে আর কি, কিন্তু বাজার তো সেরকম পাইলাম না। আমদানি বেশি দিনে কাস্টমার আবল তবল দাম করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 25 ঘন্টা পর টঙ্গীর ফয়েল কারখানার ধ্বংসস্তূপ থেকে আরো 6 জনের লাশ উদ্ধার। আগুনের সূত্রপাত নিয়ে পরস্পরকে দুষছে তিতাস গ্যাস ও বয়লার পরিদর্শক অধিদপ্তর। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। পালন হচ্ছে পবিত্র হজ। লাখ লাখ মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চে ভিড়। অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানজট। ঈদের প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে প্রস্তুতি। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ ছাড়া অন্য কিছু না নেয়ার আহ্বান। এবং আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির নাম শামসেদ হোসেন। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়, তথ্য পুলিশের। টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েল কারখানা থেকে আরো 6 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। এখনো চলছে উদ্ধার তৎপরতা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শাফিন জাহিদ। চলে যাচ্ছি তার কাছে। শাফিন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? পারমিতা, আপনি জানেন যে গতকাল কিন্তু এই টঙ্গী এলাকাটিতে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি কারখানাতে। তো এই মুহূর্তে যদি এখানকার সবশেষ খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, তাহলে বলবো যে আজকে বিকাল 4:30টার পর থেকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের সহায়তায় কিন্তু এখানে উদ্ধার কাজ চলেছে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে আরো ঘন্টাখানেক আগে, অর্থাৎ 6টার দিকে এখান থেকে 4টি মরদেহ উদ্ধার করা হয়, যে 4টি মরদেহ কিনা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। একটা বিষয় জানিয়ে রাখি পারমিতা আপনাকে, এখানে যে যারা উদ্ধার কাজ করছেন, অর্থাৎ ফায়ার সার্ভিসের পাশাপাশি যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছে যে ভিতরে, অর্থাৎ যেই ধ্বংসস্তূপ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এসব ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু আরো অনেক লাশ আছে বলে তারা জানিয়েছেন। অর্থাৎ যারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ যারা সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসকে, এবং তারা বলছেন যে ভিতরে একটু যেসব যে পানি রয়েছে সেই পানি প্রচন্ড পরিমাণ গরম থাকার কারণে কিন্তু তারা আরো ভিতরে প্রবেশ করতে পারছেন না। ফায়ার সার্ভিসের প্রশিক্ষক একজন আমাদেরকে জানিয়েছেন যে তারা আজকে থেকে কিন্তু আগামী 24 ঘন্টা পর্যন্ত এই উদ্ধার তৎপরতা চালিয়ে যাবেন। অর্থাৎ আগামী 24 ঘন্টা পর্যন্ত তারা চেষ্টা করবেন যারা ভিতরে এখনো পর্যন্ত আছেন, যদি কেউ জীবিত অবস্থায় থাকে তাদেরকে উদ্ধার করার পাশাপাশি যারা যদি আরো কোনো মৃতদেহ পাওয়া যায় তাহলে সেই মৃতদেহগুলো অক্ষত অবস্থায় নিয়ে আসার, বের করে নেওয়ার চেষ্টা করবেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে তারা আমাদেরকে জানিয়েছেন ভিতরে হয়তো আরো কিছু মৃতদেহ তারা দেখতে পেয়েছেন, কিন্তু কতগুলো মৃতদেহ রয়েছে সে সম্পর্কে কিন্তু এখনো তারা জানেন না। তবে যদি ভিতরে প্রবেশ করা সম্ভব হয়, অর্থাৎ যদি ভিতরে গিয়ে মৃতদেহগুলো বের করে আনা সম্ভব হয়, তাহলে সেগুলো বের করে এনে তাহলে হয়তো আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং তারা বলছেন কিন্তু যে সব মৃতদেহগুলো রয়েছে এগুলো কিন্তু অধিকাংশই একদম অনেক মৃতদেহ কিন্তু পচে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মোটামুটি পারমিতা, এই এলাকা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আরো কিছু জানানোর থাকলে যদি আমি জানি তাহলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পারমিতা।
দর্শক, অগ্নিদগ্ধ ফয়েল কারখানার টঙ্গী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শাফিন জাহিদ। এদিকে এই টঙ্গীর বিসিক শিল্প নগরীতে টাম্পাকো ফয়েল কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। বয়লার পরিদর্শন কর্তৃপক্ষ এটিকে গ্যাস থেকে সৃষ্ট দুর্ঘটনা বললেও তা মানতে নারাজ গ্যাস সরবরাহকারী কর্তৃপক্ষ তিতাস গ্যাস। সকালে ক্ষতিগ্রস্ত কারখানাটি পরিদর্শন শেষে বয়লার পরিদর্শক বলেন অক্ষত আছে কারখানাটির বয়লার কক্ষ। অন্যদিকে তিতাস গ্যাস বলছে গ্যাস লাইনের কোনো ত্রুটির কারণে এত বড় অগ্নিকাণ্ড ঘটেনি। শনিবার সকালে হঠাৎই দাউ দাউ আগুনে জ্বলে ওঠে টঙ্গীর বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস লিমিটেডের ওই কারখানাটি। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে ওই ভবনের বিভিন্ন অংশে। এক পর্যায়ে পুরো ভবনটি ভস্মীভূত হয় আগুনে। ঘটনার শুরুতে জানা যায় আগুনের সূত্রপাত কারখানায় ব্যবহৃত বয়লারের বিস্ফোরণ থেকে। দিনভর জ্বলতে থাকা আগুনের কাছে অসহায় দমকল কর্মীরাও কেউ প্রবেশ করতে পারেননি ওই ভবনের ভেতরে। কিন্তু সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বয়লার পরিদর্শক জানান বয়লার রুম অক্ষত আছে, আগুন লেগেছে গ্যাস লাইন থেকে। বয়লার থেকে অ্যাক্সিডেন্ট হলে বয়লার রুমটা আগে ক্ষতিগ্রস্ত হবে। আমি যতদূর শুনলাম যে বয়লারটা এখনো অক্ষত আছে, বয়লার রুম থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। যতদূর শুনছি যে এখানে গ্যাস রুম থেকে নাকি অ্যাক্সিডেন্টটা হয়েছে, বয়লার থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এখন পর্যন্ত, আমি নিশ্চিত। বয়লার পরিদর্শকের এমন বক্তব্যের পর তিতাস গ্যাসের টঙ্গী এলাকার ব্যবস্থাপক সময় সংবাদকে জানান গ্যাস লাইনের কোনো ত্রুটি থাকার তথ্য তাদের কাছে ছিল না। উনি কিভাবে বলছেন সেটা আমি জানি না, কোন দৃষ্টিতে বলছেন, উনি কিভাবে ভিতরে প্রবেশ করলেন তো জানি না। কিন্তু আমাদের যে দৃষ্টিতে আমরা দেখে দিচ্ছি যে এখন আমাদের হাউস লাইন বা এই রুমগুলা এখনো অক্ষত আছে, এরকম যে লিকেজ বা কোনো আলামত আমরা এখনো দেখতেছি না। সরকারি দুটি দপ্তরেরই কর্মকর্তারা জানিয়েছেন পুরো বিষয়টির তদন্ত না শেষ হওয়া পর্যন্ত ঠিক বোঝা যাবে না কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছিল। এরই মধ্যে ওই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 25 জন মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার পশুর হাটের খবর। ঈদের বাকি আর একদিন, তাই ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম রাজধানীর পশুর হাটগুলো। পছন্দের পশু কিনতে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন রাজধানীবাসী। বাড়তি চাহিদার বিষয়টি মাথায় রেখে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ গবাদি পশু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। পছন্দ আর দরদাম করেই পশু কিনছেন ক্রেতারা। গেল বছরের তুলনায় এবার দাম অনেক বেশি বলে মনে করছেন তারা। তবে ক্রেতাদের এমন দাবি মানতে নারাজ বিক্রেতারা। এদিকে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর হাটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর পশুর হাটে আছেন রিপোর্টার ফয়সাল মুর্শেদ, চট্টগ্রামের সাগরিকা হাটে পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজশাহীর সিটি হাটে আছেন রকিবুল হাসান। পশুর হাটের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, কি তথ্য আছে আপনার কাছে? দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা ফয়সালের সাথে সংযুক্ত হতে পারছি না। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সাগরিকা হাটে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। পার্থ, কেমন বেচাকেনা হচ্ছে? আমরা আছি চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি গরুর দাম এই অন্যান্য সময় যেরকম ছিল এখন কিন্তু তার থেকে কিছুটা একটু পরিস্থিতি কিন্তু বিপরীত। আর এই মুহূর্তে কিন্তু ক্রেতাও কিন্তু কিছুটা কম। সকালে প্রচুর ক্রেতা থাকলেও কিন্তু এই মুহূর্তে ক্রেতা সমাগম কিন্তু এখানে কম রয়েছে। তারপরও যারা ক্রেতারা আসছেন তারা এখন অপেক্ষা করে আছেন, আসলে দামটা কমবে এই অপেক্ষায় তারা আছেন। আমি যদি আপনাদের গরুর বাজারের অবস্থাটা বলি, এখানে কিন্তু প্রচুর বড় গরু আছে, তো সেক্ষেত্রে ক্রেতা কিন্তু কম। তার এক্ষেত্রে গরুর দামটা আসলে বড় গরুর দাম তেমন একটা বেশি না হলেও এখানে কিন্তু বিশেষ করে যেগুলো মাঝারি এবং ছোট সাইজের দেশীয় গরু রয়েছে সেই গরুগুলোর দামই কিন্তু এখানে বেশি বলে জানাচ্ছেন এখানে যারা কিনতে এসেছেন, ক্রেতারা যারা এসেছেন। তারা তো চট্টগ্রামের এমনিতে একটি ঐতিহ্য আছে, যারা এখানে বড় গরু কোরবানি করে, বিশেষ করে চট্টগ্রামে কিন্তু সবচেয়ে বেশি বড় গরু কোরবানি হয়। তো সেক্ষেত্রে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু দামটা আসলে কমে যাবে এই জন্য তারা অপেক্ষা করছেন। আজকে মধ্যরাতে বা কালকেও একটি দিন এখনো বাকি রয়েছে, সেক্ষেত্রে তখন আগামীকাল কিন্তু তারা বড় গরু কিনবেন, সেই বিষয়টি আমাদের
আমাদেরকে জানিয়েছেন। আর যারা গরু কিনেছেন তাদের মধ্যে রয়েছে ভিন্নমত। কেউ বলছেন হ্যাঁ দাম সহনীয় পর্যায়ে ছিল, আবার কারো কাছে দাম বেশি, এমনটি তারা বলছেন যে অনেকটা বাড়তি দামে তাদেরকে গরু কিনতে হয়েছে। এক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে যারা ব্যাপারীরা এসেছেন, বিশেষ করে সিরাজগঞ্জ, কুমিল্লা থেকে এখানে গরু কিনে এনেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু এবার দেশি গরু পালন করতে তাদের অনেক বেশি খরচ করতে হয়েছে, তো সেক্ষেত্রে এই দেশি গরুর দাম একটু বেশি ছিল এবং সেই দেশি গরুর দাম একটু বাড়তি থাকার কারণেই কিন্তু তাদেরকে কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আর যে বিষয়টি আশঙ্কার কথা সেটি হচ্ছে, আমরা যখন দেখেছিলাম প্রথম দিকে গরুর সংকট হবে এমন একটি আশঙ্কার কথা শোনা গিয়েছিল, তবে আমরা বাজারে যে অবস্থা দেখছি ক্রেতার থেকে কিন্তু প্রচুর গরুর সংখ্যা এখানে বেশি রয়েছে। বিশেষ করে যে বড় গরুর সংখ্যা কিন্তু এখানে প্রচুর, সেক্ষেত্রে তেমন ক্রেতা আমরা নেই, আমরা এখানে দেখেছি। আর আরেকটি কথা হচ্ছে প্রচুর ভারতীয় গরু কিন্তু আমরা দেখছি বাজারে আছে, যেহেতু আমরা নিজেরাও দেখেছি 3 থেকে 4টি ট্রাক কিছুক্ষণ আগে বাজারে প্রবেশ করেছে ভারতীয় গরুর। সেক্ষেত্রে ভারতীয় গরু আসবে না এমন একটি যেরকম আশঙ্কা ছিল, আসলে সেই আশঙ্কাও কিন্তু এখন নেই। সেক্ষেত্রে প্রচুর ভারতীয় গরু যেমন বাজারে আছে, তেমনি আমাদের দেশীয় গরু কিন্তু প্রচুর বাজারে আছে। তো সেক্ষেত্রে বলা যায় এখন বাজারে প্রচুর গরু রয়েছে এবং ক্রেতাদের তুলনায় অনেক বেশি গরু বাজারে আছে। শুধু এই চট্টগ্রামের সাগরিকা বাজার নয়, অন্যান্য যেসব বাজার রয়েছে, বিবিরহাট বাজার রয়েছে, অন্যান্য বড় বড় যেসব বাজার রয়েছে সেসব বাজারেও কিন্তু এখন অনেক দেখা যাচ্ছে প্রচুর গরু। আর ক্রেতাদের কথা যদি বলি, ক্রেতাদের সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সেক্ষেত্রে এখনো চট্টগ্রামের যে মাঝারি সাইজের বা বড় ধরনের গরু রয়েছে, সেক্ষেত্রে সেই গরুগুলোর ক্ষেত্রে এখনো কিন্তু প্রচুর বড় দাম ধরে রেখেছে। তারপরে এখানে যারা ক্রেতারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখানে প্রচুর ভারতীয় গরু প্রবেশ করেছে এবং দেশীয় গরুর সরবরাহ কিন্তু প্রচুর রয়েছে, সেক্ষেত্রে দামটা অনেকাংশে কমে আসবে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাগরিকা বাজার থেকে সর্বশেষ খবর। আমরা এখন যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিব। ধন্যবাদ পার্থ। আপনি জানেন যে রাজশাহী অঞ্চলের সর্ববৃহৎ যে হাটটি রয়েছে কোরবানির পশুর হাট, সেটি হচ্ছে সিটি হাট, এবং এই সিটি হাটে কিন্তু আমরা দেখেছি আজ সকাল থেকেই বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। এবং এখানে আরো একটি জিনিস বলে রাখি, এখানে কিন্তু প্রকৃত ক্রেতা এবং বিক্রেতাদের আজকে সব থেকে বেশি সমাগম, এবং যেহেতু আর মাত্র একটি দিন বাকি রয়েছে সেই কারণে কিন্তু আমরা দেখেছি যারা ক্রেতারা এখানে এসেছেন তারা কিন্তু বেশ দর কষাকষি করে তারা কিনতে চেষ্টা করেছেন তাদের প্রিয় কোরবানির পশুটি। এবং আমরা এখানে দেখছি এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে রাত নেমেছে, তারপরে কিন্তু ক্রেতারা কিন্তু এখনো গরু দেখছেন এবং তাদের পছন্দের গবাদি পশুটি দেখছেন যেটা আসলে কোরবানি দেওয়া যায় কিনা। এছাড়া যারা কিন্তু বিক্রেতারা আছেন তারাও কিন্তু এখানে আছেন, যে যেহেতু আর একটি দিন রয়েছে তাদের পশুটি বিক্রি হবে সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি আরো একটি বিষয়, সেটি হচ্ছে গেল বছর কিন্তু এই হাট থেকেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছিল, যেটি হচ্ছে খাবারে বিষক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু বেশ কয়েকজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। কিন্তু এবারে কিন্তু আমরা দেখেছি হাট ইজারাদারদের সঙ্গে কথা বলেছি, হাট ইজারাদাররা আমাদেরকে বলেছেন যে আসলে তারা কিন্তু যথেষ্ট উপযোগী ব্যবস্থা নিয়েছেন এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এবং আমরা আজকে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হাট এবং এই যেহেতু এই এলাকাটি নিরিবিলি এলাকা, সে কারণে হাটের যে পাশে যে মানুষরা যাচ্ছেন নিজেদের পশুটি কিনে সেখানে কিন্তু পর্যাপ্ত টহলের ব্যবস্থা রয়েছে পুলিশের। এবং এছাড়া আমরা আরো একটি বিষয় জানিয়ে রাখি, যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আজকে যতটা বিক্রি হয়েছে আগামীকাল আরো বেশি বিক্রি হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের সাগরিকা হাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজশাহীর সিটি হাট থেকে রকিবুল হাসান জানাচ্ছিলেন চট্টগ্রাম ও রাজশাহীর পশুর হাটের খবর। অন্যদিকে ঢাকার আফতাবনগর হাটে অপেক্ষা করছিলেন রিপোর্টার ফয়সাল মুরশাদ, কিন্তু কারিগরি ত্রুটির কারণে আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। সন্ধ্যার সময় আরো থাকছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক, নিরাপত্তায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ। পালন হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। পবিত্র হজ পালনে আরাফাতের প্রান্তরে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি।
জোহরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন, যা হজের ফরজ কাজ। এরপর প্রায় 8 কিলোমিটার দূরের মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ শেষে 10 জিলহজ সোমবার ফজরের নামাজ আদায় করে মিনায় ফিরবেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনির মাধ্যমে আল্লাহর কাছে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন মুসল্লিরা। মিনায় ফজরের নামাজ আদায় শেষে রোববার প্রায় 14 কিলোমিটার দূরের আরাফাত ময়দানের উদ্দেশ্যে মুসল্লিরা রওনা হন। ধীরে ধীরে আরাফাত প্রান্তরে জড়ো হতে থাকেন লাখ লাখ মুসল্লি। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা। আল্লাহর কাছে পাপ মুক্তির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে থেকে ইবাদত করবেন। হজের সারাদিন আরাফাতে অবস্থান করা ফরজ। খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন তারা। 35 বছর ধরে খুতবা দিয়ে আসা গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজের পরিবর্তে এবার খুতবা দেবেন গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব মুফতি ডক্টর সালেহিন হুমায়দ। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করবেন এবং শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ শেষে মিনায় ফিরবেন মুসল্লিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানি সহ নানা আনুষ্ঠানিকতা শেষে মিনা থেকে মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফ তাওয়াফ সেরে মিনায় ফিরে আসবেন তারা। আর এভাবেই সম্পন্ন হবে হজের সকল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 25 লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গেছেন সরকারি ও বেসরকারি মিলিয়ে 1 লাখেরও বেশি মুসল্লি। তাদের চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহায়তায় কাজ করছে বাংলাদেশ থেকে আসা মেডিকেল টিম ও মক্কার বাংলাদেশ হজ অফিস। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ঈদ উল আজহার প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মুজাহিদ শুভর রিপোর্টে বিস্তারিত। জাতীয় ঈদগাহ ময়দানের মেহরাব ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। এ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাতে অংশ নেবেন মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ সদস্য সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাঁশের প্যান্ডেল ও শামিয়ানা টানিয়ে মূল অবকাঠামো তৈরির পর ইতিমধ্যেই বৈদ্যুতিক পাখা ও বাতি বসানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মাঠ প্রস্তুতের নির্দেশনা থাকায় দিনভর পরিশ্রম করছেন ডেকোরেশনের কর্মীরা। গেট করতেছি, সাইড পর্দা লাগাইতেছি, খুঁড়ির কাপড় লাগাইতেছি, ব্যারিকেডের কাজ করতেছি। কাজ শেষ পর্যায়ে, এখন এই মেরাবের এই কাজটা বাকি আছে। 12 তারিখে মনে করেন মাঠ ছেড়ে দিতেও, বুঝলেন, এখন ওই সাদা কাপড় কিছু বাকি আছে, ওইটা আমরা কমপ্লিট করতেছি। র্যাব, গোয়েন্দা বাহিনীর সদস্য সহ এবারও নিরাপত্তায় থাকবে পুলিশের বিশেষ টিম সোয়াত। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ সহ ঈদগাহ ময়দানের চারপাশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সমস্ত জায়গাতেই কিন্তু আমরা এন্ট্রি এবং এক্সিট তো নিয়ন্ত্রণ করছি, পাশাপাশি টোটাল এরিয়াটাকে আমরা কর্ডন করে আমরা সুইপিং করে নিরাপদ রাখবো, যাতে এখানে কোনো সন্দেহভাজন ব্যক্তি অথবা কোনো ধরনের বস্তু এখানে না যেতে পারে। এদিকে সকালে ঈদের মাঠ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। ঈদের প্রধান জামাতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। দেশের প্রধানতম ঈদের জামাত ইনশাল্লাহ সকাল 8টায় জাতীয় ঈদগাহতে অনুষ্ঠিত হবে। যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টির কারণ হয়ে থাকে, তাহলে এই জামাত 8:30 জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুবিধার্থে যাবতীয় সুযোগ সুবিধা সহ এবারও পুরুষদের পাশাপাশি নারীদের আলাদা ব্যবস্থাপনায় নামাজের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ সহ দেশের সব ঈদগাহে মুসল্লিদের কেবলমাত্র জায় নামাজ নিয়ে প্রবেশ করার আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় দেশে জঙ্গিবাদ কোনোভাবে যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে র্যাব সতর্ক রয়েছে বলেও জানান তিনি। আমরা এদেরকে কোনো ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠতে দেব না এবং কোনো ধরনের অপকর্ম করলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধ পরিস্থিতিতে সবাইকে অনুরোধ করবো, দয়া করে জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছুর সঙ্গে নিয়ে জামাতে আসবেন না, এতে করে সুবিধা হবে, তাতে করে দ্রুত স্ক্রিনিং সম্ভব হবে। সন্ধ্যার সময় আরো থাকছে
ঈদুল আজহায় নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক প্রস্তুতি। কোরবানির পশুর অর্ডার দিতে শেষ মুহূর্তে গ্রোসারি শপে ভিড়। এবার ঈদে ঘরমুখ মানুষের খবর। আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, আর তাই শেষ সময়ে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। সকাল থেকে দেখা যায় ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। ঘরমুখ মানুষের খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনে আছেন রিপোর্টার প্রসূন আশিস এবং সদরঘাটে তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, কেমন ভিড় এখন? জাফর সাদিক, আমি বিকেলে জানিয়েছিলাম যে এই শেষ মুহূর্তে অর্থাৎ একদিন বাদে যে ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে কিন্তু অসংখ্য যাত্রী এই বিমানবন্দর রেল স্টেশনে অপেক্ষা করছেন এবং ইতিমধ্যে অনেকেই ঢাকা ছেড়েছেন। তো বিকেল থেকে আমি বিকেলে জানিয়েছিলাম যে পরিমাণ যাত্রী এখানে ছিল, এখন কিন্তু যাত্রীর চাপ আরো বেশি বেড়েছে। অর্থাৎ আমি যদি আপনাদের দেখাই যে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে অসংখ্য যাত্রী বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য, ট্রেন ধরার জন্য, ট্রেন ওঠার জন্য এবং তারা তাদের আত্মীয় পরিজনের সাথে গিয়ে তারা যে ঈদ করবেন সেই প্রত্যাশা থেকে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। অনেকেই বিকেল থেকে অপেক্ষা করছেন, অনেকে শিডিউল মতো যে ট্রেনগুলো আসছে সেগুলোতে উঠে চলে যাচ্ছেন যার যার গন্তব্যে। তো আমি জানাতে চাই যে কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে অনেকগুলো ট্রেনেই 3 থেকে 4 ঘন্টা দেরিতে ঢাকা ছেড়ে যাওয়ার কারণে অনেক যাত্রী দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে অধিকাংশ ট্রেনেই যথাসময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে বলে রেল স্টেশন কর্তৃপক্ষ দাবি করেছেন। আমি যদি দেখাই জাফর সাদিক যে এই মুহূর্তে অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন জয়পুরহাটে যাওয়ার জন্য এবং তারা বলছেন যে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করছেন তারা জয়পুরহাটে ট্রেনের জন্য, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ট্রেন পাচ্ছেন না। এছাড়া কিশোরগঞ্জের উদ্দেশ্যে যারা যাবেন তারাও কিন্তু 3 ঘন্টা ধরে ওয়েট করছেন। এরপরে খুলনায় যারা যাবেন তারাও কিন্তু 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, কিন্তু তারা যেতে পারছেন না। তারা কোনোভাবেই তারা ট্রেন পাচ্ছেন না, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন তারা। এখানে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আমরা এই ট্রেন ধরে যেভাবে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন, একইভাবে লঞ্চ যোগে দেশের দক্ষিণাঞ্চলেও অনেক যাত্রী যাচ্ছেন লঞ্চ যোগে। তো সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাফসির বাবু। আমরা লঞ্চ যোগে যারা দেশের দক্ষিণাঞ্চলে যাচ্ছেন সেই খবরগুলো জানার জন্য আমরা চলে যাচ্ছি তাফসির বাবুর কাছে। হ্যাঁ প্রসূন, আপনাকে ধন্যবাদ। আমরা লঞ্চ টার্মিনালেই রয়েছে, সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো যেটি হয়েছে যে মনে হচ্ছে এই মুহূর্তে যে পুরো ঢাকা শহর যেন এই লঞ্চ ঘাটে এসে ভিড় করেছে, কারণ ঝাঁকে ঝাঁকে মানুষজন আসছেন এবং এখানে প্রায় 40টির মতো লঞ্চ এখন ভিড়ে রয়েছে। সেই লঞ্চগুলোতে তারা একের পর এক উঠছেন এবং দক্ষিণাঞ্চলের ভোলা, পটুয়াখালী সহ বিভিন্ন রুটে তারা যাচ্ছেন। আর যেটি হয়েছে যে এই লঞ্চগুলো তো আসলে অনেকক্ষণ ধরে এখানে থেমে আছে। কখনো কখনো আমরা দেখেছি যে কিছু লঞ্চ ছেড়ে যাচ্ছে, আবার নতুন করে কিছু লঞ্চ এখানে এসে যোগ হচ্ছে। তো আপনি যদি একটু দেখেন যে এখানে ভিড়টা আসলে কিরকম, আমরা দেখেছি যে সদরঘাটে ঢোকার অনেক আগে থেকেই মানুষজনকে নামিয়ে দেওয়া হচ্ছিল যানবাহন থেকে এবং তারা সেখানে গাড়ি বোঝকা মাথায় নিয়ে এই সদরঘাট টার্মিনালে আসছিলেন এবং সবার চোখে মুখেই আমরা দেখেছি যে ঈদের যে আনন্দ, বাড়ি ফেরার যে আনন্দ, সেই আনন্দটির আভা সবার চোখে মুখে দেখা যাচ্ছিল। তো মূলত পরিবেশটা এমন যে যারা আসলে ঢাকায় ঈদ করবেন বলে ভেবেছেন তারা যদি এই পরিবেশে আসেন তো তাদেরকেও আসলে বাড়ি ফেরার কথা মনে পড়বে, বাড়ি যাওয়ার ইচ্ছা করবে। পরিবেশটা এরকমই। এর মধ্যে আমরা দেখেছি যে নৌ পুলিশের সদস্যরা কিছু তৎপরতা বারবারই এখানে করছেন। যেসব লঞ্চে মোটামুটি যাত্রী হয়ে গেছে তারা সেগুলো যেন ছেড়ে দেওয়া হয় যথাসময়ে, সেই বিষয়ে তদারকি করছেন। আর এর বাইরে আমরা দেখেছি যে কিছু লঞ্চে আমরা এমন দেখেছি যে যাত্রী একেবারে ভরপুর, কিন্তু এরপরেও আসলে সেগুলো ছাড়ার কোনো নামগন্ধ আমরা দেখতে পারিনি।
একের পর এক যাত্রী ঢুকছেন লঞ্চগুলোতে, কিন্তু কানায় কানায় লঞ্চ পরিপূর্ণ, এমনকি লঞ্চের ছাদেও আমরা দেখেছি যে প্রচুর মানুষ অবস্থান নিয়েছেন, কিন্তু এরপরও সেগুলো আসলে ছাড়ার মতো কোনো পরিবেশ আমরা দেখতে পাইনি। লঞ্চ মালিকরা বলছেন এবং লঞ্চে যারা মাস্টার রয়েছেন তারা বলছেন যে তাদের লঞ্চে নাকি পর্যাপ্ত যাত্রী হয়নি। তো এরপরেও আসলে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এবং মানুষ আসছেন, বিভিন্ন রুটে যেসব লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে সেগুলোতে তারা উঠছেন এবং নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তাদের সাথে আমরা যখন কথা বলেছিলাম তারা বলেছিলেন যে তারা আসলে গ্রামের বাড়িতে গিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ করতে চান। কুরবানির ঈদে যেহেতু কুরবানি দিতে হয়, আরও নানা রকম আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে, সেগুলো তারা বাসায় করতে চান এবং এর জন্যই তারা একটু কষ্ট হলেও চেষ্টা করছেন যথাসময়ে বাড়ি ফেরার জন্য। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ তাফসির এবং ধন্যবাদ প্রসূনকেও। দর্শক, বিমানবন্দর রেল স্টেশন থেকে প্রসূন আশিস এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তাফসির বাবু জানাচ্ছিলেন ঈদে ঘরমুখী মানুষের যাত্রার খবর। এদিকে অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি পারাপার আজও ধীরগতি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। এছাড়া বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে সিরাজগঞ্জের হাটি কুমরুল এলাকা পর্যন্ত ধীরগতিতে চলছে যানবাহন। একই সঙ্গে রাজধানীমুখী গরু ভর্তি ট্রাক চলাচলের কারণে বেড়েছে যানজট। বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিরাপত্তার জন্য সরকারের নেয়া পদক্ষেপগুলো অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হোসেন মাহমুদ আলী। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে তিনি এই বিষয়গুলো অবহিত করেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। বৈঠকে রাষ্ট্রদূতদের চাহিদা মতো নিরাপত্তার জন্য নিজস্ব বাহিনীর পরিবর্তে সরকারিভাবে আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত তাদের জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূতরা সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে তাদের মতামত পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে বিকেলে প্রধানমন্ত্রীর জাতিসংঘ ও কানাডা সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় কূটনৈতিকদের নিরাপত্তার বিষয়ে সরকারের নেয়া উদ্যোগের কথা জানান তিনি। কূটনৈতিক প্রতিনিধি, রাষ্ট্রদূত হোক বা অন্য কেউ হোক, তিনি যদি মনে করেন যে তার ওই হলুদ প্লেট, যেটা ডিপ্লোম্যাটিক লাইসেন্স প্লেট, ওইটা ব্যবহার করলে তিনি ভয় পাচ্ছেন বা তিনি ব্যবহার করতে চান না পারতপক্ষে, তাহলে তিনি সাদা প্লেটের জন্য আবেদন করতে পারবেন এবং তাকে দেওয়া হবে। আনসারকে তো আধুনিক অস্ত্র দেওয়া হয়েছে, যারা ওই যে ব্যাটালিয়ন আনসার, হ্যাঁ, যাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে। তো কাজেই এদেরকে তো অনেক, এ তো যে কেউ, যেমন কোনো কোম্পানি হায়ার করতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। জঙ্গিবাদ দমনের নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাংলাদেশকে একটা অকার্যকর জঙ্গি রাষ্ট্রে পরিণত করবার জন্য এই সরকার সবচেয়ে বড় কাজ করেছে এবং আজকে তারা প্রশ্রয় দিচ্ছে এই জঙ্গিবাদকে, এবং এই জঙ্গিবাদের নাম করে আজকে গ্রামে গ্রামাঞ্চলে পর্যন্ত সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে জঙ্গি মামলা দিতে হচ্ছে। এই দেশের মানুষ কখনোই একটা অগণতান্ত্রিক ব্যবস্থা মেনে নেয়নি, এই দেশের মানুষ কখনোই স্বৈরাচার একনায়কতন্ত্রকে সহ্য করেনি, তারা এইভাবে এবারও তারা কখনোই সহ্য করবে না। রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির প্রকৃত নাম শমসেদ হোসেন। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়। এছাড়া আটক 3 নারীর মধ্যে একজন শমসেদের স্ত্রী। অপর দুজনের একজন নিখোঁজ জঙ্গি চকলেটের স্ত্রী এবং আরেকজন রূপনগরে পুলিশি অভিযানে মারা যাওয়া অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী বলে ধারণা পুলিশের। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। এলাকার লোকজন বলছেন, নিজেদের এলাকায় জঙ্গি আস্তানার খবরে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। শনিবার রাতে রাজধানীর আজিমপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে আহত অবস্থায় 3 নারীকে আটক করে পুলিশ। এ সময় পুলিশি অভিযানে মারা যায় এক জঙ্গি। রোববার ওই এলাকায় গিয়ে দেখা যায় বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এলাকার বাসিন্দারা বলছেন, আবাসিক এলাকায় দুর্ধর্ষ জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার খবরে আতঙ্কিত তারা। এছাড়া এখানে তালিকাভুক্ত জঙ্গি ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান করছে, এমনটা আগে ধারণাও করতে পারেননি তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে পুলিশ অভিযান শুরু করলে তাদেরকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জঙ্গিরা। বডিতে এলুপাতিরি কুবাইছে, পরে যখন একজন অফিসার নিচে নামছে, টিকতে পারতেছে না, আরো পোস্ট পাঠাইবার জন্য ওনারা রিকোয়েস্ট করতেছে।
তখন এক মহিলা যে ছুরিতে আঘাত করছিল সে পালানোর জন্য মানে দৌড় দিছে। আমাদের এলাকায় এভাবে ঘটনা একটা হবে আমরা কখনো ভাবতে পারি না। কালকেও এইভাবে চলার পর আমার খুবই ভয় লাগছে। এদিকে পুলিশ বলছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে যান তারা। বাড়ির দরজায় নক করার পর দরজা না খুলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করে জঙ্গিরা। পুলিশ কর্মকর্তা বলছেন 90 জেএমবিতে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নারী সদস্যদের অংশ নেওয়ার যে তথ্য তাদের কাছে ছিল এই অভিযানে তা আরো স্পষ্ট হয়েছে। তার নাম নাকি শমশেদ হোসেন। বাড়ি এলাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তথ্য ফর্ম যেগুলো আমরা দিয়েছি সেগুলো ফিল আপ করেছি কিনা। নারী রিক্রুট তো আমরা পাচ্ছি, এর আগেও দেখেছেন যে আজকেও গতকালকের অপারেশনেও দেখেছেন, তো মনে হচ্ছে তো তারা ওই দিকেও চেষ্টা চালাচ্ছে। বাড়িটি থেকে উদ্ধার 3 শিশুকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে নিউ ইয়র্কের কোরবানির বাজার। অন্য বছরের চেয়ে এবছর বেচাকেনা বেড়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। কোরবানির প্রস্তুতি গ্রহণ করেছেন প্রায় 50,000 নিউ ইয়র্ক প্রবাসী। আত্মীয় পরিজন ও দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনায় প্রবাসীদের বড় অংশ বাংলাদেশেও কোরবানি দিচ্ছেন বলে জানান তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সোমবার নিউ ইয়র্কে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রবাসীরা কুরবানির অর্ডার দিতে শেষ মুহূর্ত ভিড় করছেন গ্রোসারিগুলোতে। বাঙালি অধ্যুষিত বিভিন্ন এলাকায় এরই মধ্যে প্রায় 20,000 গবাদি পশুর অর্ডার দেওয়া হয়েছে। গেল ঈদুল ফিতরের পর থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় দোকানিরা। রোজার ঈদের পর থেকে আমরা কোরবানির অর্ডার নেওয়া শুরু করছি। আস্তে আস্তে গত 2-3 সপ্তাহ ধরেই অনেকই অর্ডার আসছে আর কি, এখনো আসতেছে। মোটামুটি কোরবানির ভালো সাড়া পাওয়া গেছে। এখানে প্রায় 28টা গরুর মতো এবং প্রায় 50টার বেশি খাসির অর্ডার হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি পড়ছে গোট। আগে ভাবছিলাম হয়তো দাম বাড়বে, বাট ওইরকম না, অলমোস্ট সেমই দাম থাকবে, গত বছরের মতো এবারও থাকবে। সরকারি নথি অনুযায়ী নিউ ইয়র্কে বসবাস করা গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়া প্রবাসী বাংলাদেশের সংখ্যা 80,000। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পঁচিশে সেপ্টেম্বর শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় রাউন্ডের খেলা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। আজ সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাইফ গ্লোবাল স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। 23শে সেপ্টেম্বর হবে দ্বিতীয় রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান। কনসার্ট সহ বিভিন্ন অনুষ্ঠান থাকছে এতে। এছাড়া দেশের ক্লাবগুলোকে পরিচয় করিয়ে দিতে 12টি ক্লাব নিয়ে আয়োজন করা হবে ভিন্ন ধরনের ফ্যাশন শো। দর্শকদের মাঠে আনতে কাজ শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। নতুন ভেন্যু হিসেবে দ্বিতীয় রাউন্ডের খেলা হবে গোপালগঞ্জে। 6টি ভেন্যুতে ম্যাচ পরিচালনা করার কথা থাকলেও তা এবার সম্ভব হচ্ছে না, তবে পরের আসর থেকে নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। এছাড়া ঢাকায় দর্শক খরা কাটাতে কাজ করছে বিপিএল এর আয়োজকরা। এবং শেষ পর্যন্ত কিন্তু গোল করলেন ওই 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। 20 মিনিটের সময় গোল করে সমতা ফিরিয়ে আনলেন খেলায়। ভালো একটি সন্ধ্যার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 35 ঘন্টা পর টঙ্গীর ফয়েল কারখানার ধ্বংসস্তূপ থেকে আরো 6 জনের লাশ উদ্ধার। আগুনের সূত্রপাত নিয়ে পরস্পরকে দুষছে তিতাস গ্যাস ও বয়লার পরিদর্শক অধিদপ্তর। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। পালন হচ্ছে পবিত্র হজ। লাখ লাখ মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে ভিড়, অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানজট। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দরদাম করে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। বেশি দামের অভিযোগ, ভিন্ন মত বিক্রেতাদের। এবং ঈদের প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে প্রস্তুতি। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ ছাড়া অন্য কিছু না নেয়ার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।